হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আমার এই পর যে কন্টিনিউ ক্লাসগুলো হচ্ছে, এটা হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি নিয়ে আলোচনা করছি। ফাইনাল অ্যাকাউন্টসে, সোল প্রোপাইটারশিপ বিজনেসের ফাইনাল অ্যাকাউন্টসে যে সমস্ত অ্যাডজাস্টমেন্টগুলো আছে, তার মধ্যে ক্রিটিক্যাল যে সমস্ত অ্যাডজাস্টমেন্ট থাকে, সেইগুলো আমি আমার পরপর ক্লাসের মধ্যে ডিসকাস করছি। আমি দেখবো এখানে নাম্বার দিয়েছি কত, 8। এর আগে এরকম ক্রিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি নিয়ে আলোচনা করেছি আরও 7টা আগের সমস্ত ভিডিওগুলো। হ্যাঁ, এইখানে 8 নম্বর আমরা একটা ক্রিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট তুলেছি, সেটা নিয়ে ডিসকাস করব। আমার পরপর এখনও অনেকগুলো ভিডিও থাকবে বা ক্লাস থাকবে এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির উপর। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির উপর যে সমস্ত ক্লাসগুলো থাকবে সেইগুলো ফলো করলে আশা করছি তোমাদের ফাইনাল অ্যাকাউন্টস কমপ্লিট করতে কোনো অসুবিধা হবে না। কোশ্চেন আসছে কিন্তু স্ট্যান্ডার্ড, কিন্তু তোমরা যদি একেবারে নর্মাল এন্ট্রি করে যাও, সেখানে কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে একটা বিপদে পড়ার সম্ভাবনা বেশি। তাই আমি সমস্ত ক্রিটিক্যাল কিছু এন্ট্রি নিয়ে তার সমস্ত ডিসকাশনটা করে দিচ্ছি। আশা করছি আমি এরকম 15-20টা যদি ক্রিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট তোমাদের নিয়ে আলোচনা করি, তোমরা এইগুলো ফলো করলে তোমরা ফাইনাল অ্যাকাউন্টস পরীক্ষার হলে কিন্তু নামাতে পারবে, এই সিওরিটি থাকবে তোমাদের মধ্যে। দেখো, আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এইরকম একটা এন্ট্রি দিয়েছে যে ফার্নিচার হুইচ স্টুড ইন দ্য বুকস অন 1/1/2023 রুপিস 1000 টাকা, ডিসপোজড অফ অন 1/7/2023 অ্যাট রুপিস 480 টাকা অনলি। হ্যাঁ, ইন পার্ট এক্সচেঞ্জ অফ এ নিউ ফার্নিচার ভ্যালুড রুপিস 1500 টাকা, a net invoice of rupees 1020 included in purchase account। দেখো, তুমি তোমার একটা পুরানো ফার্নিচার ছিল 1 তারিখে 1000 টাকা, সেইটাকে তুমি ডিসপোজ অফ করেছো কবে, একসাথে 480 টাকা। তাহলে সেখানে দেখবে একটা লস হয়ে গেছে। তাহলে ফার্নিচার, আমরা পুরানো ফার্নিচার একটা বিক্রি করেছি, কিন্তু বিক্রি করে আমরা কি করেছি, টাকা নেইনি, তার পরিবর্তে একটা নতুন ফার্নিচার নিয়েছি কত, 1500 টাকা। 1500 টাকার একটা নতুন ফার্নিচার নিলে তার পেমেন্ট করতে হবে। তো সেই নেট পেমেন্ট যেটা করেছি 10-20, সেই নেট পেমেন্টটা আমরা ভুল করে পারচেজ অ্যাকাউন্টে লিখে ফেলেছি। এই আর একটু মিস হয়েছে, এখানটা একটু করো না। রেট অফ ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার at the rate of 10% পার annum করো। ঠিক আছে, আমরা ডেপ্রিসিয়েশনটা দিলে তাহলে এন্ট্রিটা আরো একটু ভালো হয়ে গেল। দেখো, এখানে যদি আমরা এন্ট্রি করি, আমরা যদি কোনো একটা ফার্নিচারকে বিক্রি করি, ফার্নিচারকে বিক্রি করলে আমরা কি করি, ফার্নিচারকে কি করি, সম্পত্তি ছিল আমাদের, ডেবিট আইটেম ছিল, তাকে বিক্রি করলে কি করব, ক্রেডিট। তার পরিবর্তে আমরা পয়সা পেয়েছি কত, 480 টাকা, কিন্তু পয়সা পাইনি, আমরা একটা নতুন ফার্নিচার পেয়েছি, কিন্তু নতুন ফার্নিচারটার ভ্যালু কত, 1500 টাকা। তাহলে একটা নতুন ফার্নিচার যখন পারচেস করো, তোমরা তার জার্নাল কি করো, দেখো নিউ ফার্নিচার কিনলে আমরা নিউ ফার্নিচারকে কি করব, যেটা পারচেস করেছি, আমাদের ফার্নিচার বাড়ছে, তো তাই অ্যাসেট বাড়লে অ্যাসেটকে কি করি, আমরা ডেবিট করি। আর নিউ ফার্নিচারকে ডেবিট করব কত, 1500 টাকা। ঠিক আছে, এইবার আমরা পুরানো ফার্নিচার একটা বিক্রি করে দিয়েছি, তাহলে পুরানো ফার্নিচার বিক্রি করলে পুরানো ফার্নিচারটাকে ক্রেডিট করব কত, 1000 টাকা। এবার ওইখানে কিন্তু একটা ডেপ্রিসিয়েশন ছিল। দেখো, 1000 টাকা 1 তারিখের ব্যালেন্স, কিন্তু আমরা বিক্রি করেছি তাকে একসাথে, তাহলে 6 মাস তো ছিল। তাহলে 6 মাস থাকলে আমাদের ডেপ্রিসিয়েশন অন সেলিং ফার্নিচার কত হবে, 1000 টাকা 10% 100, তার হাফ ইয়ার করলে কত হবে, 50 টাকা। তাহলে হাফ ইয়ার করলে যে 50 টাকা ডেপ্রিসিয়েশন হয়, তাহলে ডেপ্রিসিয়েশন আমাদের কি খরচা, তো তাহলে ডেবিট করি। তাহলে ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার অ্যান্ড ফিক্সচার অ্যাকাউন্ট ডেবিট করবে কত, এটা মানে সেলিং ফার্নিচারটা ডেপ্রিসিয়েশন, 50 টাকা। আর এবার ওই ফার্নিচারটাকে আমরা 50 টাকা ডেপ্রিসিয়েশন বাদ হলে, তাহলে ফার্নিচার 1000 টাকা থেকে 50 টাকা মাইনাস করলে কত থাকছে, 950 টাকা। তাকে বিক্রি করেছে কত, 480 টাকা মাত্র। তাহলে 480 টাকায় যদি বিক্রি করি, তাহলে 480 টাকায় বিক্রি করলে আমাদের লস গেছে কত, তাহলে 950 থেকে 480 বাদ। এমনিতে দেখো, এমনিতে তুমি 1000 টাকার ফার্নিচার 480 টাকায় বিক্রি করলে 520 টাকা লস,
520 টাকার মধ্যে 50 টাকা ডেপ্রিসিয়েশন, তাহলে 520 থেকে 50 টাকা বাদ দিলে 520 থেকে 50 টাকা বাদ দিলে 470 টাকা হচ্ছে তোমার লস। দেখো হিসাবটা দেখো, 1000 থেকে 50 টাকা বাদ গেছে, বাদ গেলে থাকছে কত, 950, তাকে 480-তে বিক্রি করেছো, তাহলে 950 থেকে 480 বাদ দাও, বাদ দিলে কত হচ্ছে 950, 480 মাইনাস করো, মাইনাস করলে 70, 4 কে 5 4, 470 টাকা হচ্ছে তোমার লস গেছে। তা লস মানে কি, সেও তো তোমার খরচা, খরচা মানে কি করব, ডেবিট, তাহলে লস অন ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট করবো কত, লস অন ফার্নিচার পিকচার অ্যাকাউন্ট ডেবিট, আমি এফএফ দিলাম, তোমরা কিন্তু ফার্নিচার বানান করে লিখবে 470 টাকা। এইবার আমাদের যে পুরানো ফার্নিচারটা চলে গেছে সেটা তো 1000 টাকা চলে গেছে, তাহলে ফার্নিচার থেকে লেস করি কত, টু ওল্ড ফার্নিচার বলে ওল্ড ফার্নিচার কমিয়ে দেব কত, আমাদের ফার্নিচার গেছে কত 1000 টাকা, তাহলে ওল্ড ফার্নিচার থেকে মাইনাস করলাম 1000 যখনই ক্রেডিট করছি, ফার্নিচার নিজে ডেবিট আইটেম, তাকে ক্রেডিট করা মানেই কি হচ্ছে, লেস হচ্ছে, তাহলে ফার্নিচার থেকে লেস করছি কত 1000। আর আমরা দেখবে এই যে নেট পেমেন্টটা করতে হয়েছে না 10-20, ভুল করে পারচেজের মধ্যে ইনক্লুড করেছি, তাহলে পারচেজ আমাদের কি ডেবিট আইটেম, তাহলে তাকে কি করতে হবে, মাইনাস করতে হবে, কমাতে হবে, তাহলে কমাতে গেলে পারচেজকে কি করব, ক্রেডিট। কত করব, 10-20, দেখো তো দুদিক মিলে গেছে কি, এটা 520 দুটো মিলিয়ে, এই তো 2020, এদিকেও 2020, ঠিক আছে। এবার ন্যারেশনটা কি লিখবে, ন্যারেশনটা তো বিশাল বড় হবে, আমার মতে বলে তোমরা যদি পাকাতে না চাও, মানে যদি নিজের মাথা থেকে না বেরোয়, তাহলে বিং দিয়ে এইটাকে পুরোটাকে লিখে ওয়ার্ড নাও রেকটিফাইড করে দেবে, ঠিক আছে। এইবার দেখো আমরা তাহলে ফাইনাল অ্যাকাউন্টসে কিভাবে করব, কোথায় কি এন্ট্রিগুলো করব। দেখো আমাদের যে ফার্নিচারটা বিক্রি হয়েছে 1000 টাকার ফার্নিচার থেকে লেস করব কত, 1000 টাকা। আর নতুন ফার্নিচার যেটা অ্যাড হয়েছে সেটা নতুন ফার্নিচার বলে, নিউ ফার্নিচার বলে ফার্নিচারে অ্যাড করব কত, 1500 টাকা। ক্লিয়ার। পুরানো ফার্নিচার, ওল্ড ফার্নিচার সেল বলে আমরা লেস করব কত, ফার্নিচার থেকে 1000 টাকা। নিউ ফার্নিচার বলে অ্যাড করব ফার্নিচারে কত, 1500 টাকা। হয়েছে, তাহলে দুটো হয়ে গেল। আর পারচেজ ক্রেডিট হয়েছে, তাহলে পারচেজ অ্যাকাউন্ট থেকে লেস করব কত, 10-20। ক্লিয়ার। তাহলে পারচেজ থেকে লেস করলাম, ফার্নিচার থেকে লেস করলাম, আর ফার্নিচারে নিউ ফার্নিচার বলে অ্যাড করলাম। আর এই দুটো আইটেম দেখো, ডেপ্রিসিয়েশন আর লস, এটা পিএল এর আইটেম, তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমরা এই দুটো লিখবো। ডেপ্রিসিয়েশন কত লিখবো, ডেপ্রিসিয়েশন লিখবো 50 টাকা, আর লস অন ফার্নিচার সেল অ্যাকাউন্ট লিখবো কত, 470 টাকা। তাহলে প্রফিট অ্যান্ড লসে কোথায় লিখবো, এগুলো তো খরচা, যে কোনো খরচা আমরা কোথায় লিখি, প্রফিট অ্যান্ড লসের ডেবিট দিকে। তাহলে আমরা প্রফিট অ্যান্ড লসে ডেবিট করব এই ডেপ্রিসিয়েশন অন সেলিং ফার্নিচার বলে কত, 50 টাকা। এইটা কিন্তু ফার্নিচারের টোটাল ডেপ্রিসিয়েশন নয়, এটা কিন্তু শুধু সেল হয়েছে যেটুকু তার ডেপ্রিসিয়েশন 50 টাকা। তাহলে সেই জন্য লিখছি ডেপ্রিসিয়েশন অন সেলিং ফার্নিচার বলে কত লিখছি, 50 টাকা। লস অন সেলিং ফার্নিচার বলে লিখছি কত, 470 টাকা। প্রফিট অ্যান্ড লসের ডেবিট দিকে ফার্নিচারে যোগ করেছি 1500, আর ফার্নিচারে সেল বলে লেস করেছি কত, 1000, আর পারচেজে ফার্নিচার পারচেজ বলে লেস করেছি কত, 1020। এটা করার পর ইয়ার এন্ডে আমরা যখন ডেপ্রিসিয়েশন দিতে যাব, তখন ডেপ্রিসিয়েশন দেওয়ার সময় আমাদের পুরানো ফার্নিচারের উপর করব সারা বছর, আর এই যে 1500 টাকার ফার্নিচারটা প্লাস হয়েছে এইটার উপর করব। দেখো কবে কিনেছিল, একসাথে, তাহলে একসাথে কিনলে হাফ ইয়ার করবো। যদি ডিসেম্বরে ইয়ার এন্ড হয়, তাহলে একসাথে কিনেছি যখন আমাদের ওই 1500-এর উপর হাফ ইয়ার, আর পুরানো যে ফার্নিচার পড়ে থাকবে সেটার উপর সারা বছর, ঠিক আছে। এই 1000 মাইনাস করার পরে যে পড়ে থাকবে সেইটা, 1000 মাইনাসের পরে যে ফার্নিচার পড়ে থাকবে, ধরো ফার্নিচার পড়েছিল আমাদের 10,000 টাকা, তাহলে 1000 মাইনাস হয়ে গেছে কত, 9000। তাহলে পুরানো ফার্নিচার আছে 9, তাতে প্লাস হয়েছে কত, 1.5, তাহলে হয়ে গেছে কত, 10,500। তাহলে 9000-এর উপর সারা বছর আর 1500-এর উপর হাফ ইয়ার করে যে ডেপ্রিসিয়েশনটা হবে সেটা আবার ফার্নিচার থেকে লেস করব, আবার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে 2 দিকে পাঠাবো। ক্লিয়ার। দেখো এই এন্ট্রিটা দেখো, এরকম আছে, গুডস ভ্যালুড রুপিস 500 টাকা ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল, অ্যান্ড গুডস রুপিস 1000 টাকা ইউজড অ্যাজ চ্যারিটি। দেখো আমরা গুডস যদি ফ্রি স্যাম্পল হিসাবে আমরা ডিস্ট্রিবিউট করি, আমরা কিসের জন্য করি বলো তো?
আমাদের কিন্তু অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য, তাই না? তাহলে আমরা অ্যাড দেওয়ার জন্য আমরা গুডস ডিস্ট্রিবিউট করেছি, আর চ্যারিটি হিসেবেও যদি ডিস্ট্রিবিউট করি সেটাও কিন্তু একটা অ্যাড। তুমি হয়তো বলবে আমরা সমাজসেবা করছি, সমাজসেবার মধ্যে দিয়েও দেখবে তোমাকে, তার মধ্যেও দেখবে তার কোম্পানির একটা অ্যাড দিয়ে দিচ্ছে। নেসকফি হঠাৎ করে এসে সমস্ত স্কুলে স্কুলে বললো চ্যারিটি করছি, আমরা স্কুলের ছেলেদের আমরা নেসকফি খাওয়াবো। দেখবে একটা বড় ফেস্টন মেরে দিয়েছে স্কুলের সামনে, নেসকফির প্রোগ্রাম হচ্ছে, সেখানে নেসকফির ব্যানারের সামনে সব ছেলেদের দিয়ে ছেলেদেরকে কফি খাওয়াচ্ছে, সেই সমস্ত শুটিংগুলো হচ্ছে, হয়ে দেখবে ওরা দেখাচ্ছে ওদের ব্যানারের মধ্যে, সেখানেও অ্যাড হচ্ছে। ওটা চ্যারিটি বলে, চ্যারিটির মধ্যে দিয়েও অ্যাডই দেওয়া হয়। তাহলে আমাদের গুডস কোথায় থাকে বলো তো? গুডস থাকে স্টকে বা পারচেজে, এই দুই জায়গায়। তাহলে সেইখানকার গুডস নিয়ে যদি আমরা এরকম অ্যাডভার্টাইজ দিই, আমরা যদি এই চ্যারিটি করি, তাহলে সেই সমস্ত গুডসগুলোকে কি করব? পারচেজ থেকে লেস করব, পারচেজকে কমাবো। পারচেজ এমনিতে ডেবিট আইটেম, তাকে কমাতে গেলে কি করব? ক্রেডিট। আর ওই ফ্রি স্যাম্পেল তাকেও ডেবিট করতে পারি বা অ্যাডভার্টাইজমেন্টকে ডেবিট করতে পারি। তাহলে জার্নালটা কি করব? অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 500। আর চ্যারিটিটাও আলাদা করে লেখো, আর অ্যাডভার্টাইজের সঙ্গে জুড়ো না। চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট 1000 টাকা টু পারচেজ থেকে গুডস গুলো গেছে, তাহলে পারচেজকে কমিয়ে দিই টু পারচেজ অ্যাকাউন্ট। তাহলে কত টাকা কমিয়ে দেবো পারচেজকে? 1500 টাকা। তাহলে নারেশন কি লিখবে? গুডস worth rupees 500 টাকা distributed as free sample and goods worth rupees 1000 টাকা distributed as বা used as charity করে দিয়ে নারেশন ক্লোজ করবে। তাহলে এবার ফাইনাল অ্যাকাউন্টস এর পোস্টিং কি করছো দেখো। অ্যাডভার্টাইজমেন্ট আর চ্যারিটি যাই দিই, আমরা তো অ্যাড দেওয়ার জন্য দিচ্ছি, তাহলে এটা কোথায় বসাবো? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে খরচা মানে কোথায় বসাবো? ডেবিট দিকে। তাহলে প্রফিট অ্যান্ড লসের ডেবিট দিকে আমরা লিখছি অ্যাডভার্টাইজ বলে কত লিখছি? 500 টাকা। আর চ্যারিটি বলে কত লিখছি? 1000 টাকা। আর পারচেজ ক্রেডিট হয়েছে, তার মানে পারচেজ অ্যাকাউন্ট থেকে কি করব? লেস করব। পারচেজ নিজে তো ডেবিট আইটেম, তাকে ক্রেডিট করেছি মানেই পারচেজ অ্যাকাউন্ট কি করছি? কমাচ্ছি। তাহলে কমাচ্ছি মানে পারচেজ থেকে লেস করে দেবো। তাহলে পারচেজ থেকে লেস করছি 1500, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের টু দিকে অ্যাডভার্টাইজমেন্ট বলে বসাচ্ছি কত? 500। চ্যারিটি বলে বসাচ্ছি কত? 1000। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, এইরকম একটা এন্ট্রি আছে, ব্যাংক ওভারড্রাফট অফ ₹80,000 ইজ সিকিউরড বাই হাইপোথেকেশন অফ স্টক। ব্যাংক মার্জিন 20% আর প্রোপাইটার ইউজড 80% অফ হিজ রাইট। দেখো এরকম আছে যে ব্যাংক কি করে জানো? ব্যাংক আমাদের স্টকের উপর, যে কোনো কোম্পানি স্টকের উপর, স্টকের যা টোটাল ভ্যালু হবে সেই ভ্যালুর একটা সার্টেন পার্সেন্টেজ ব্যাংক কি করে? ওভারড্রাফট হিসাবে যে কোনো কোম্পানির প্রোপাইটারকে পয়সা তুলতে দেয়। শর্ট টার্ম লোন বলে এগুলো, শর্ট টার্ম লোন হিসাবে নিতে দেয় পয়সাটা কিন্তু হয়তো 2 সপ্তাহ 4 সপ্তাহ পরেই তোমাকে জমা করতে হবে, কিন্তু ওভারড্রাফট হিসাবে তোমাকে ওই তোমার যা স্টকের পরিমাণ সেই স্টকটা দেখে, স্টকটা যদি তুমি ব্যাংকে মর্টগেজ রাখো, তাহলে মর্টগেজ রাখলে ওই স্টকটা যা থাকে, ব্যাংক এখানে মার্জিন রাখে কত বলেছে? 20%। তার মানে ব্যাংক 20% মার্জিন রাখলে তোমার স্টক যা, তার ভ্যালু যা হবে 80% তোমাকে ওভারড্রাফট তুলতে দেবে। ঠিক আছে? এবার এতে সুবিধা হয় কি, আমাদের যখন তখন টাকার দরকার হয়, লিকুইড ক্যাশ যদি হাতে না থাকে, ব্যাংকে যদি ওই রকম একটা ফেসিলিটি পাই, আমাদের হঠাৎ করে কাউকে পেমেন্ট করতে হবে। তাহলে যেহেতু ওভারড্রাফট ফেসিলিটি আমার আছে, আমি দেখলাম আমার 10 কোটি টাকার স্টক আছে, তাহলে ব্যাংক 8 কোটি টাকা 20% কেটে নেবে, কেটে নিয়ে 8 কোটি টাকার ওভারড্রাফট করতে দেবে। তা আমি একজনকে পেমেন্ট করবো 5 কোটি আজকে, তাহলে আজকে পেমেন্ট করে দিলাম। করে দেওয়ার পর দেখলাম 1 সপ্তাহ পরে আমি পয়সা পেয়ে যাবো, আবার ওটা ব্যাংকে ঢুকিয়ে দেবো, দিলেই পেমেন্টটা হয়ে যাবে। তাহলে এই ফেসিলিটি কিন্তু দেয়। হ্যাঁ, তাহলে ব্যাংক এই যে 20% মার্জিনে পয়সা দিচ্ছে, মানে আমি যে পরিমাণ স্টক ব্যাংকের কাছে মর্টগেজ রাখছি তার 20% কেটে নিয়ে 80% পয়সা আমাকে ওভারড্রাফট হিসেবে ব্যাংক তুলতে দেবে। এটা ব্যাংকের পলিসি। এবার আমরা কি করেছি, ওই রকম একটা আমাদের পলিসি আছে, সেখানে আমরা ওভারড্রাফট ইউজ করেছি কতটা? 80,000। আমরা কিন্তু কত পার্সেন্ট ইউজ করেছি? 80%। ফুল ভ্যালু ইউজ করিনি। তাহলে এই যে 80,000 টাকাটা নিয়েছি, এটা কিন্তু 80%। আমাদের ওর থেকে আরো একটু বেশি নিতে পারতাম,
তাহলে আমাদের ফুল ক্যাপাসিটি কতটা? এইখান থেকে কি করা হয়, আমাদের ক্লোজিং স্টক ওই লাস্ট ডেটে বা ক্লোজিং ডেটে বলে দেওয়া থাকে না, এই ব্যাংকের ওভারড্রাফট থেকে আমাকে কিন্তু ক্লোজিং স্টকের ভ্যালু বের করতে হয় এই অঙ্কগুলো। তাহলে ক্লোজিং স্টকের ভ্যালু কতটা হবে? দেখো, ক্লোজিং স্টকের ভ্যালু হবে এরকম, আমরা ৮০,০০০ টাকা ব্যাংক ওভারড্রাফট নিয়েছি, ওরা কতটা ইউজ করেছে? 80%। তাহলে ওরা যদি 100% ইউজ করতো, তাহলে 100% ইউজ করলে সেটা কত হতো? একে 80 দিয়ে তাহলে ডিভাইড করি আর 100 দিয়ে গুণ করি, তাহলে 1,00,000। তাহলে 1,00,000 টাকা আমি ওভারড্রাফট নিতে পারতাম। তাহলে ব্যাংক যে 1,00,000 আমাকে ওভারড্রাফট দেবে বলেছে, সেটাই কিন্তু আমার স্টক না, স্টক ওর থেকে আরো বেশি। ব্যাংক কি করে? 20% মার্জিন কাটে, মার্জিন কেটে তাহলে আমাকে স্টকের কত পার্সেন্ট ব্যাংক দেয়? 80%। তাহলে ব্যাংক আমাদের 1,00,000 টাকা দিতে রাজি হয়েছিল, তার মানে আমার স্টকের পরিমাণ কত ব্যাংকে? যে আমি স্টকের সিট জমা দিয়েছি সেটা কত? তাহলে সেটা হচ্ছে, সেটাও কত হয়ে আছে? 80 হয়ে আছে। তাহলে তার 100 করলে আমি স্টকের পরিমাণ পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে এটা করলে 1,00,000 টাকা এখানে হচ্ছে, তাহলে 1,00,000 টাকা তাকে যদি, এটা তো কত করবে? 5/4 কাটাকুটি করলে 5/4, তাহলে 25, 5 25 1,25,000। তাহলে আমার ক্লোজিং স্টকের ভ্যালু কত? 1,25,000 টাকা। তাহলে ক্লোজিং স্টক কিন্তু বলে দেওয়া থাকবে না অ্যাডজাস্টমেন্টে, এইভাবে তোমাকে ক্লোজিং স্টকটা বের করে নিতে হবে। এটাই ক্লোজিং স্টক, তাহলে এটাই দুই জায়গায় বসাবে, একবার ট্রেডিং অ্যাকাউন্টে বাই আর একবার ব্যালেন্স শিটে সম্পত্তি। ক্লিয়ার? তাহলে ক্লোজিং স্টকের ভ্যালু যদি না বলে দিয়ে এরকম ভাবে ঘুরিয়ে দেয়, তাহলে তোমরা এইভাবে ক্যালকুলেশন করে ক্লোজিং স্টকটা বের করে নিয়ে বসাবে। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এরপরে এখনো আমি ক্লাস রাখবো, আরো 2-3টে ক্লাস রাখবো, তাতে গোটা 3 করে এরকম অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করে দেবো, আরো 9টা-10টা করে দেবো। 20-25টা আমি যদি করে দিই, আশা করছি সেই অ্যাডজাস্টমেন্টের মধ্যেই তোমাদের কিন্তু পরীক্ষায় এসে যাবে। এগুলো তো অনেক ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল সবগুলোই একসাথে দেবে না, হয়তো দেখবে প্লেন অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, তার মধ্যে একটা হয়তো ক্রিটিক্যাল ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এইগুলো প্র্যাকটিস করে গেলে তোমাদের কিন্তু ফাইনাল অ্যাকাউন্টসে কোনো ভয় থাকবে না। ঠিক আছে? ক্লাসগুলো ফলো করো, তাহলে অবশ্যই তোমাদের ফাইনাল অ্যাকাউন্টস পরীক্ষায় নামবেই এবং মিলবেই, সেই অ্যাসিওরেন্স রাখছি। আজকের মতো এই পর্যন্তই, টাটা, পরের ক্লাসে আবার দেখা হবে।